দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। আপনি শখ করে যে নুডলস খাচ্ছেন তা নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে তৈরি নয় তো? রাজধানীর সানার পারে ব্র্যান্ড নকল করে এমনই কারসাজি করে যাচ্ছে একটি কারখানা। সাভারে একই রকম পরিবেশে সোডা, পাউডার, দুধ আর রং মিশিয়ে বানানো হচ্ছে শখের মিষ্টি। বেকারি পণ্য তৈরিতেও নেই মানের কোনো বালাই। খাদ্যে আতঙ্ক ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ঈশা সোহেলের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। নুডলস বানাতে ব্যস্ত কর্মচারী। এটি সানারপাড়ে জুইল ফুড প্রোডাক্টসের কারখানা। কোকোলো ব্র্যান্ডের বিপুল পরিমাণ নুডলস বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই নুডলস বানানোর পরিবেশটা বেশ নোংরা আর অস্বাস্থ্যকর। কারখানাটিতে মহা ধুমধামে কোকোলো ব্র্যান্ডের নুডলস প্যাকেটজাত করছে কর্মচারী। এটি কি কোকোলার আসল ব্র্যান্ড? খুঁজতে বেরিয়ে আসলো মহা জালিয়াতি। কারখানা কিংবা ব্র্যান্ড কোনো কিছুরই অনুমোদন নেই, তবুও বানানো হচ্ছে ব্র্যান্ডের নুডলস। বিষয়টি মালিককে জিজ্ঞেস করতেই তেড়ে আসে সংবাদকর্মীদের উপর। আপনাকে তো সব দিয়ে খেলাবি তো, এখন আপনারা মানে পুরো কেন নকল করছেন? কোকোলা তো না, আপনি কে ও কে বিরাট নকল করছে? এটা কি কেন বুঝলেন বিরাট নকল করছি? কে বলছে বিরাট নকল করছে? আপনাকে কে বাপ জানেন রে ভাই ভাই। সাভারের এই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে মিষ্টি। পাশের রুমে শোরুমের পুরনো মেয়াদোত্তীর্ণ মিষ্টিগুলো চিবিয়ে শিরায় ভাজার জন্য প্রস্তুত করা হচ্ছে, তাও বেশ নোংরা। পরিবেশে আমাদের ঠিক মানে দেখা উনিশ হইতে পারে, বুঝলেন নেই। এই কারখানায় বেকারি পণ্য বানানো হচ্ছে স্যাঁতস্যাঁতে পরিবেশে। কামরাঙ্গীচরের এই বেকারির পরিবেশ যেন আরো করুন। খোলামেলা বস্তায় রাখা হয়েছে বিস্কিট। অন্যের ব্র্যান্ড নকল করে যিনি তৈরি করবেন, তিনি যেরকম ব্র্যান্ডিং এর আইন ভঙ্গ করবেন, একই সাথে তিনি এই নকল পণ্য এবং প্রতারণামূলক পণ্য উৎপাদনের জন্য আইনগতভাবে তিনি দায়ী হবেন। নোংরা বা মানহীন পরিবেশে কোনো খাদ্য তৈরি করা যাবে না, উৎপাদন করা যাবে না, এবং আমরা এই ব্যাপারে আমাদের অবস্থান খুব কঠোর। খাদ্যে ভেজাল নকল দূর করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এর অন্যান্য প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারদের পরামর্শ তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। বুধবার রাত 10টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মূলত করোনা পরবর্তী বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করাতেই হাসপাতালে আসেন বেগম জিয়া। রাত 12টার দিকে খবর, এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকরা জানান, বিস্তারিত পরীক্ষার জন্য রাতে সাময়িকভাবে ভর্তি করা হয় তাকে। তবে হাসপাতাল থেকে বের হয়ে বিএনপি মহাসচিব জানান, ভর্তি করানো হলেও ভালো আছেন বেগম খালেদা জিয়া। ওই যে বললাম তো সেটা, যে ওনার আরো পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেই জন্য। থ্যাংক ইউ। কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা? না, কোনো জটিলতা নাই। কোনো জটিলতা না না হয়নি স্যার। না না, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই জন্য উনি কয়েকদিনের জন্য ভর্তি হতে হয়েছে। বুধবারই বেগম খালেদা জিয়ার ইসিজি, আলট্রাসোনোগ্রাম সহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। বাকি পরীক্ষাগুলো বৃহস্পতিবার করা হবে বলে জানান চিকিৎসকরা। সব পরীক্ষার ফলাফল বিশ্লেষণের পরই সিদ্ধান্ত হবে কবে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন। হাসপাতাল থেকে বের হয়ে মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী কথা বলেন গণমাধ্যমের সামনে। আমরা কিছু ইনভেস্টিগেশন করেছি এবং ওনাকে এখানে আমরা টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি, এই কারণে যে আমাদের আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। সেই টেস্টগুলো আমরা কালকে করব এবং সেই টেস্টগুলো করে সেই টেস্টের রিপোর্ট রিভিউ করে আমরা আবার ওনাকে ইনশাআল্লাহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। জানান, করোনার জন্য ঝুঁকিপূর্ণ 14 দিন পার করেছেন বেগম জিয়া। পার হয়েছে 19তম দিনও। এখন আরও বিস্তারিত পরীক্ষার জন্যই এবার হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে। এর আগে 24 এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে উদ্যোগ নিতে হবে কার্বন নিঃসরণকারী ধনী দেশগুলোকেই। এই জন্য উন্নত রাষ্ট্রের জোট G20-কে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিশ্বজুড়ে কোভিড মহামারীর প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঐক্যবদ্ধভাবে এই মহামারী মোকাবেলা করার প্রয়োজন।
বিশ্ব নেতাদের জলবায়ু পরিবর্তন নিয়ে আয়োজিত ভার্চুয়াল সামিটে এসব কথা বলেন তিনি। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় অস্বাভাবিক আচরণ করছে প্রকৃতি, আর এই পরিবর্তনের জন্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর দায় 3.5 কম। 80% কার্বন নিঃসরণের মাধ্যমে পৃথিবীর উষ্ণতা বাড়াচ্ছে গুটিকতক ধনী রাষ্ট্র। এমন বাস্তবতায় ফরেন পলিসি ভার্চুয়াল ক্লাইমেট সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে প্যারিস চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। The global temperature is rising. There is no doubt about it. Every year, 2% of my country's GDP is lost to extreme climate events. We have to ensure effective delivery of the fund to reach climate vulnerable communities and economies. Strict implementation of the Paris Agreement is the only way to check global emission and thereby global warming. বিশ্বজুড়ে চলমান অতিমারি কোভিড মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াসের উপরও জোর দেন শেখ হাসিনা। Climate change has now become a huge threat for every country, especially for the climate vulnerable countries like Bangladesh. Last year we experienced heavy monsoon that submerged 1/3 of my country. Several cyclones including super cyclone Amphan also hit my country last year. All these phenomena are due to climate change. প্রধানমন্ত্রী বলেন, কোভিড মহামারীর পর জলবায়ু পরিবর্তন ইস্যুই পৃথিবীর জন্য সবচেয়ে হুমকির বিষয়। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জরুরি অনুমোদন পেল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি। মঙ্গলবার দুপুরে এই টিকার জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। মে মাসে আসার কথা রয়েছে রাশিয়ার 40 লাখ ডোজ ভ্যাকসিন, যার মাধ্যমে টিকা কার্যক্রম আরো বেগবান হবে বলে মনে করছে স্বাস্থ্য সেবা বিভাগ। এই টিকা দেশ উৎপাদনের জন্য ফর্মুলা গোপনীয়তার প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা প্রতিরোধে রাশিয়ার টিকা স্পুটনিক ভি। যদিও এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনো পায়নি, তবে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়ে বিশ্বের অন্তত 50টি দেশে প্রয়োগ করা হচ্ছে। এরই মধ্যে বিশ্বের 1 কোটির বেশি মানুষ নিয়েছেন স্পুটনিক ভি ভ্যাকসিন। ল্যান্সেটের গবেষণা বলছে এই টিকার কার্যকারিতা 91.6%। মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের জরুরি সভা শেষে বাংলাদেশেও স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ফলে এই টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা রইল না। এটি প্রায় 91% এফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। সরকারি নথি অনুযায়ী রাশিয়া জানিয়েছে টিকা ক্রয়ে আগ্রহী হলে মে মাসেই পাঠানো যাবে টিকার চালান। তবে ওষুধ প্রশাসন বলছে আসতে পারে 40 লাখ ডোজ টিকা। আরও অল্টারনেটিভ চিন্তা করছি, যেমন সিনোফার্মের, চায়নার সিনোফার্ম, এই ভ্যাকসিনটির বিষয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো খুব শীঘ্রই এই বিষয়ে একটি আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারবো। বাংলাদেশ রাশিয়ার স্পুটনিক ভি টিকা উৎপাদনে আগ্রহী হয় ফর্মুলা গোপন রাখার প্রয়োজনীয় চুক্তি ও নথিতে এরই মধ্যে স্বাক্ষর করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশিয়ানরা বলেছে যে আমাদের নন ডিসক্লোজার যে চুক্তি আছে ডকুমেন্ট, সেটা সই করতে হবে, তারপরে কথা বলবো। সেটাও আমরা করে দিয়েছি তাড়াতাড়ি এবং তাদের সাথে আলোচনা হচ্ছে। দুদিন হলো দেশে বন্ধ করোনা টিকার প্রথম ডোজ। রাশিয়ার টিকা আসলে তা বেগবান হবে বলে মনে করছে স্বাস্থ্য সেবা বিভাগ। তবে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন তাদের জন্য অন্য টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছে কোভিড-19 জাতীয় পরামর্শক কমিটি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারত থেকে টিকা আসতে দেরি হয় রাশিয়া, চীন কিংবা যুক্তরাষ্ট্র। যে কোনো বিকল্প উৎস থেকে টিকা আনার চেষ্টা করছে সরকার। পাশাপাশি জরুরি টিকার চালান পাঠাতে আশ্বাস দিয়েছে ভারতও। কোভিড মোকাবেলায় চীনের উদ্যোগে এশিয়ার 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের আহ্বানে চীনও সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। প্রতিবেশী ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশেও বাড়ছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে ভারত থেকে সময়মতো টিকা না আসায় অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাংলাদেশ সরকার।
বিকল্প উৎস থেকে করোনার টিকা পেতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে করোনা মোকাবেলায় চীনের সাম্প্রতিক উদ্যোগ 6 দেশের মেডিকেল স্টোরেজ জোটে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যোগ দেয় বাংলাদেশ। 6 পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আমরা একটা জিনিস এখানে বলেছি আমাদের স্টেটমেন্টেও, যে আমরা বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য যা যা করার আমরা সব করব, এবং সেই কারণে এই ফোরাম ছাড়াও আমরা আগে সার্কের নিয়ন্ত্রণাধীনে যখন ভারতের প্রধানমন্ত্রী গত বছরের মার্চ মাসে একটি ফান্ড তৈরি করেন, কোভিড ফান্ড, আমরা সেইটাতে শরিক হই। জরুরিভাবে টিকা পাঠাবে ভারত। G2G পদ্ধতিতে শুরু হবে রাশিয়ার টিকা উৎপাদন। টিকা দিতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র, জানান পররাষ্ট্রমন্ত্রী। আর ইন্ডিয়া ঢিলে করে আর এখন স্টপ করে দিয়েছে। এই স্টপ করার ফলে দেয়ার ইজ এ নেসেসিটি ফর সাপ্লাই অফ ভ্যাকসিন। আমরা বলেছি যে তোমরা আমাদের ভ্যাকসিন সাপ্লাই করো যত তাড়াতাড়ি পারো, এই লুক ফরওয়ার্ড। আমরা আমেরিকার থেকে আনার চেষ্টা করতেছি। আমেরিকার নাকি অনেক সারপ্লাস অস্ট্রেলিয়ানকে আছে। 6 দেশের এই জোটে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে ভারতকেও যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। আর আজকে এখানে চাইনিজরা ইন্ডিয়াকেও দাওয়াত দিয়েছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আপনারা কষ্ট ভারতে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সংকট দেখা দেওয়ার পর বাংলাদেশেও চিকিৎসা ব্যবস্থায় যোগান বাড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিল্প কারখানায় আপাতত অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্ফোরক পরিদপ্তর থেকে ইতিমধ্যে অক্সিজেন প্রস্তুতকারক কোম্পানিগুলোর প্রতি এই নির্দেশনা জারি করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহ নির্বিঘ্ন করতে আপাতত এই নির্দেশনা। প্রয়োজন হলে নির্দেশনা পরিপালন করা হচ্ছে কিনা সেই বিষয়ে মাঠে তদারকিও করা হবে। এদিকে দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসের 78 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 11,228 জনে। এছাড়াও গেল 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 3,031 জন। এতে দেশে এখনো পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,51,659 জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই 24 ঘন্টায় মোট টেস্ট করা হয়েছে 24,237 জনের, আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরো 5,234 জন। এদিকে 24 ঘন্টায় পুরো বিশ্বে করোনায় আরো 14,687 জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি 31,48,000 ছাড়িয়েছে। মোট সংক্রমিত 14,93 লাখের বেশি। আর ভারতে একদিনের মৃত্যু হয়েছে 3,285 জনের, আর নতুন শনাক্ত 3,62,902 জন। একদিনের ব্যবধানে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে ভারতে। তবে দেশটির বর্তমান পরিস্থিতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও ব্যাংকক ও ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আমদানি করা হচ্ছে। দর্শক, করোনা নিয়ন্ত্রণে লকডাউনের সময়সীমা দীর্ঘ হলেও সেই অনুযায়ী বাড়েনি জনসচেতনতা। শহরের রাজপথে গণপরিবহন ছাড়া সবকিছুই অবাধ চলাচল করছে। দর্শক, রাজধানীর সকালবেলা চিত্র জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাসুদা লাবণীর সঙ্গে। লাবণী, জানতে চাই আপনার কাছে রাজধানীর সকালবেলা চিত্র কেমন দেখছেন? আমরা জানি লকডাউন চলছে, লকডাউন বর্ধিত করা হয়েছে, জনসচেতনতা কেমন দেখছেন? আসলে জনসচেতনতা শুরু থেকে আমরা ঠিক যেরকম দেখছিলাম সেরকমই, যেহেতু সব ধরনের অফিস আদালত খোলা রয়েছে এবং মানুষ জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, এবং সরকারও যেহেতু কিছু ক্যাটাগরি বেঁধে দিয়েছে যে 18 ক্যাটাগরি মানুষ বাইরে যেতে পারবে। এছাড়া বিভিন্ন অফিস খোলা রয়েছে, হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে মানুষ বের হচ্ছে। তবে মানুষ আসলে মাস্ক ব্যবহার করছে, বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করছে। আর স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কিন্তু তারা একটি কথা বলছেন যে নানা কারণেই সেটি মানা সম্ভব হচ্ছে না। এবং যে শুরুতে যে আমরা দেখছিলাম যে সরকার যখন প্রথম কঠোর লকডাউন ঘোষণা করে সেটি কিন্তু 14 এপ্রিল, 14 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত সেই লকডাউনটি ঘোষণা করে। পরবর্তীতে কিন্তু এটি আবার বৃদ্ধি করা হয়, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এবং এই করোনা সংক্রমণ রোধে কিন্তু আবারও সেটি বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আজকে 28 তারিখ মধ্যরাত থেকে কিন্তু
5 মে পর্যন্ত এই কঠোর লকডাউনের যে বিধি নিষেধ এগুলো কিন্তু চলমান থাকবে। তবে সব ধরনের অফিস আদালত এবং মার্কেটগুলো খুলে দেওয়ার কারণে কিন্তু সকালবেলা যদিও যানবাহন চলাচল কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেটি বেড়ে যায়। আর গণপরিবহন বলতে যেটি বলছিলেন সেটি হলো যে বাস ছাড়া সব ধরনের গণপরিবহনে কিন্তু চলছে এবং বলা হয়েছিল যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবে না, কিন্তু মানুষজন কিন্তু বাইরে বের হচ্ছে এবং অনেকেই কিন্তু আবার জরুরি প্রয়োজন ছাড়াও বের হচ্ছেন, যেরকম কাজে বের হচ্ছেন, অনেকে দরকারে বের হচ্ছেন, অনেকে হাসপাতালে বের হচ্ছেন, আবার কেউ কেউ কিন্তু ঘুরতে বের হচ্ছেন বা কেনাকাটা করতে বের হচ্ছেন। তো এরকম মানুষজনের চলাফেরা চলছে এবং এছাড়া সব থেকে ভোগান্তিতে যারা পড়ছেন সেটি শুরু থেকে চলছিল এবং এখনও হচ্ছে যে সাধারণ মানুষজন যারা চাকরিজীবী তারা কিন্তু বিভিন্ন ধরনের, যেহেতু বাস চলছে না, বিভিন্ন ধরনের পরিবহনে তাদেরকে যেতে হচ্ছে, আর এক্ষেত্রে তাদেরকে সবচেয়ে বেশি নির্ভরশীল হতে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড শেয়ারিং অ্যাপসের চুক্তিভিত্তিক যেতে এবং সিএনজিগুলো, অর্থাৎ সিএনজিগুলো কিন্তু মানুষকে ভাড়ায় নিচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই সমস্যাগুলো রয়ে গেছে এবং মানুষ স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন এটি কিন্তু বলছেন, কিন্তু তাদের পক্ষে আসলে জীবন এবং জীবিকাতে আগিতে বাইরে বের হতে হচ্ছে এবং পুরোপুরি মানা সম্ভব হচ্ছে না। তন্ময়, মাসুদুল লাবণী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে রাজধানী থেকে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা হিসেবে 313 জনকে চিহ্নিত করেছে পুলিশ। গেল দিন দুপুরে গণমাধ্যমকে এই কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতেই সাবেক আমির আল্লামা শফিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। মতিঝিলে হেফাজতের তাণ্ডব ও দেশে ভারতের প্রধানমন্ত্রীকে আসাকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির অভিযোগে রিমান্ডে থাকা হেফাজত নেতা মামুনুল হকের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, হেফাজতে ইসলামের অর্থ যোগানদাতাদেরও চিহ্নিত করেছেন তারা। 313 জনের অর্থ প্রদান করে এরকম অর্থদাতা আছে। দেখা গেল যে হেফাজতে ইসলামের মাদ্রাসা ভিত্তিক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, যে কাজগুলি ছাত্রদেরকে পড়ালেখানোর পাশাপাশি বড় ধরনের সমাবেশ সৃষ্টি করে বিভিন্ন জায়গায় কিন্তু তাণ্ডব চালিয়েছে। এই অর্থের যোগানদাতারা তারা আমরা একটু আমাদের তদন্তে আমরা বের করব। দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটিতে 47 লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। এছাড়াও অরাজনৈতিক এই সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির মাওলানা আল্লামা আহমেদ শফিকে পদ থেকে সরিয়ে দিতে জুনায়েদ বাবুনগরীর বাসায় বৈঠক হয়েছিল বলেও মামুনুল হক পুলিশকে জানিয়েছেন। 10/9/2020 খ্রিস্টাব্দে যেটা হলো যে আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মামুনুল, মাওলানা নুরুল ইসলাম বাবুনগরী তার বাসায় বৈঠক করে উক্ত বৈঠকে হেফাজতের নিয়ন্ত্রণের নিজের হাতে নেওয়ার জন্য পরিকল্পনা করে পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আল্লামা শফি হুজুর অনুসারীদের যে মাদ্রাসা হতে বিতাড়িত করে। মামুনুল হককে আরো জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ডে আনা হতে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বসিলার এক বাসা থেকে তাকে উদ্ধার করা হয়, পরে তার বাবার জিম্মায় তাকে দেওয়া হয়েছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে দলমত নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে শেরেবাংলায় কে ফজলুল হকের 59তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, দল মত নির্বিশেষে সবাইকে আজকে বলবো, আসুন আমরা ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি, করোনাকে পরাজিত করি। আসুন আমরা আজকে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াই এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ভাগ্য উন্নয়নের, মানুষকে বাঁচানোর জীবিকার রাজনীতি করি। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
অসহায়দের পাশে বিত্তবানদের দাঁড়াতে আহ্বানও জানান তিনি। কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে করোনায় প্রায় 2.5 কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছে। তাই এ সময় দরিদ্রদের পাশে দাঁড়ানো জরুরি। করোনাকাল চলছে, তার উপর রমজান ও আসন্ন ঈদ, এতে ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছে। কর্মহীনদের জন্য সরকার থেকে অবশ্য মূল উদ্যোগ নিতে হবে। মানুষের সহযোগিতায় যাদের বেঁচে থাকার অবলম্বন সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো কাজের সুযোগ যাদের মেলে না, এমন কিছু মানুষই নির্দ্বিধায় দিয়ে যাচ্ছেন করোনা রোগীদের সেবা। বৃহন্নলা নামের সামাজিক সংগঠনের হাত ধরে এই করোনা নামক অতিমারী মোকাবেলায় তারা অগ্রগামী হয়ে উঠেছেন করোনা যোদ্ধা। ঢাকা মেডিকেলে কোনো রোগী আসলেই তাদের সেবায় ছুটে আসা কয়েকজন ট্রান্সজেন্ডারের গল্পটা ঠিক এমনই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব, আর ছবি তুলেছেন জহিরুল ইসলাম টুটুল। তারাও মানুষ, যদিও দীর্ঘ আলোচনা সমালোচনার পর তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে মিলেছে রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। বাড়ি বাড়ি গিয়ে কিংবা রাস্তায় মানুষের সহযোগিতায় এই জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু তারা শুধুই কি মানুষের সহযোগিতার পাত্র? ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের সামনে স্বেচ্ছাশ্রমরত তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো দিচ্ছেন ভিন্ন বার্তা। করোনায় সবাই যখন ঘরবন্দি, তখন স্বেচ্ছাসেবী সংগঠন বৃহন্নলার হাত ধরে তারা দিয়ে যাচ্ছেন রোগীর সেবা। করোনা অতিমারির শুরু থেকেই কিন্তু বৃহন্নলার 15 সদস্যের একটি টিম মাঠে রয়েছে। টিমের মধ্যে কিন্তু 10 জন এই ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সদস্যরা কিন্তু রয়েছেন। যারা আসেন দূর দূরান্ত থেকে, যে রোগীরা আসেন, হয়তো অনেকের সাথে একজন স্বজন আসেন, দুজন স্বজন আসেন, তারা কোথায় যাবেন, কি করবেন, কিভাবে রোগী সামাল দিবেন, কিংবা তাদের ব্যাগের সামাল দিবেন। যে মৃত যারা বের হয়, যে লাশগুলো বের হয়, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে স্থানান্তর করার জন্য আমরা সহযোগিতা করি। পরিবার ও সমাজের কথা চিন্তা করে পারিবারিক পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এমনই একজন মুনমুন। জানান করোনার ভয় উপেক্ষা করে এই সেবায় সামিল হওয়ার উদ্দেশ্য। তো এখানে মানুষ যখন একজন রোগী আসে, সে সর্বোচ্চ অসহায় থাকে, একজন মুমূর্ষ রোগী, এখন তার পাশে কে, একজন সুইপার না একজন ট্রান্সজেন্ডার না একজন ডক্টর, সেটা কিন্তু সে ভাবে না। মানুষ আনন্দের সাথে বা খুব দুঃখ ভরা মন নিয়ে আসলেও আমাদের সেবাটা গ্রহণ করে, আর এটাই আমাদের ভালো লাগে। আমি ঘরে না বসে থেকে ঢাকা মেডিকেলের সামনে যদি সার্ভিসটা দেই, তাহলে আমার এখান থেকে হয়তো কোনো টাকা আসতেছে না, কিন্তু আমি ঘরে বসে থাকার যেখানে মানব সেবা হচ্ছে না। ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন, বাস্তবতা হলো এদের বিষয়ে অনেকেরই নেতিবাচক ধারণা রয়েছে। এজন্য প্রাথমিকভাবে সীমিত পরিসরে রোগীর সেবায় তাদের অনুমতি দেওয়া হয়েছে। তাদের কারণে আবার কোনো পেশেন্ট যেন অস্বস্তি বোধ না করে, তো সেটাকে মাথায় রেখে তাদেরকে আমরা সীমিত আকার অনুমোদন দিয়েছি। জানান, রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও রয়েছে নজরদারি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে চলমান দাবদাহ কিছুটা কমেছে, তবে এই অবস্থা আরো 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি শুরু হবে, এরপর কমতে থাকবে এই অসহনীয় উত্তাপ। আবহাওয়া গবেষকরা বলছেন, সূর্যের তাপ শোষণ করার মতো পর্যাপ্ত জলাশয় না থাকায় গেল 20 বছরের স্বাভাবিক সময় চাইতে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গেল কয়েকদিন ধরে গোটা দেশে যেন উত্তপ্ত করায় প্রতিনিয়ত রেকর্ড ভাঙছে তাপমাত্রার। প্রচন্ড তাপে অতিষ্ঠ জনজীবন, রমজানের দিনে সেই মাত্রা সীমা ছাড়িয়েছে। তপ্ত গরমে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন নানান রোগ বালায়ে। খুব প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে গাড়ি চলে খুব জটিল অবস্থা। গরমের সময় কষ্ট বাইরা যায়, এখন লকডাউনে ভাড়া কম, নানানভাবে নানান পেরেশান। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40-এর কাছাকাছি। আগামী 2 দিনও কমার সম্ভাবনা নেই এমন দাবদাহ। শুক্রবার থেকে কাল বৈশাখী ঝড় শুরু হলেও বৃষ্টির পরিমাণ থাকবে কম। 30 তারিখ এবং আগামী মাসের 1-2 তারিখে সারা বাংলাদেশের কোথায় কোথায় ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণটা কম থাকবে, কিন্তু বাতাস এবং শিলাবৃষ্টির পরিমাণটা বেশি হবে এটা। আর এই যে তাপদাহ চলতেছে, এটা মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপ প্রবাহ হচ্ছে সারা বাংলাদেশে আগামী 2 দিন অব্যাহত থাকবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট অঞ্চলের এমন তাপমাত্রা নিয়ে গবেষণা করেছেন আবহাওয়া গবেষক আশরাফ দেওয়ান। তিনি জানান, উন্মুক্ত জলাশয় ভরাট,
সবুজ বিনাশ ও কংক্রিট আধিক্যের কারণে ক্রমে বাড়ছে তাপমাত্রা, তাতে করে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে প্রাণের ঢাকা। দিনের বেলার তাপমাত্রা বাড়ছে, এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি 2.74 ডিগ্রি সেলসিয়াস। তাই যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে একটা সময় গিয়ে আপনার বসবাস করার মতো পরিবেশ নষ্ট হয়ে যাবে, এই কারণে যে তাপমাত্রা আপনার সবকিছুকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঢাকা এবং চট্টগ্রামে যে পরিমাণ আপনার কনক্রিটের নগরী হচ্ছে, জনঘনত্ব এতই বেশি, এই দুইটাই হচ্ছে মূলত কারণ যে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। সেই সাথে আপনার বনভূমির পরিমাণ, গ্রিনারি এরিয়ার পরিমাণ কমে যাচ্ছে বিভিন্ন কারণে। গবেষণায় বলা হয় ঢাকায় দিনে গরম বেশি থাকলেও রাতে কিছুটা কম, কিন্তু চট্টগ্রাম ও খুলনায় দিনের তুলনায় রাতে তাপমাত্রা বেশি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে 14 দিনের জন্য ভারতের সঙ্গে স্থলপথে চলাচল বন্ধ। এই 14 দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্য পরিবহন থাকবে স্বাভাবিক। এই ধারাবাহিকতায় সাতক্ষীরার ভোমরা ও কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানি চললেও স্বাস্থ্যবিধি মানছেন না ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপাররা। বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে অবাধে ঘুরে বেড়াচ্ছেন তারা। এই অবস্থায় করোনায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্তমানে করোনার থাবায় বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থায় করোনার সংক্রমণ রোধে সোমবার থেকে 14 দিনের জন্য সীমান্ত পথে ভারত বাংলাদেশের মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপাররা। এ কারণে অদৃশ্য এ ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় স্থানীয়রা। মাস্ক এবং অন্যান্য সতর্কতা অবলম্বন না করেই তারা যত্রতত্র ঘোরাঘুরি করছে। ভারত থেকে যেসব ট্রাকগুলো ঢুকছে আর কোনো স্বাস্থ্যবিধি কোনো কিছু নিয়মকানুন মানা হচ্ছে না। যদিও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দরে একটি মেডিকেল টিম রাখা হয়েছে, তবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক নির্দিষ্ট স্থানে না থামানোর কারণে চালক ও হেলপারদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, এমন দাবি তাদের। বন্দর কর্তৃপক্ষ, এজেন্ট কর্তৃপক্ষ, ওনারা এখানে সে ট্রাক ড্রাইভার বা হেল্পার তাদের নামার ব্যবস্থা সেইভাবে এখন তো করতে পারেনি, যেখানে আমরা সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা করতে পারতেছি না। তবে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন বন্দরের এই কর্মকর্তা। বর্ডারে মিটিং এর পরে ওনারা ব্যবস্থা করুক আর না করুক, বন্দর থেকে আমরা প্রয়োজনে মেশিন কিনে দেবো, যার অংশে সে স্বাস্থ্যবিধি পালন করবে, আমি সেটা বলতে পারবো। একই চিত্র কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরেও। প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এসব ট্রাক চালকের স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই বন্দরটিতে। এতে স্থলবন্দরে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট থেকে রুটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। ঈদ বেশি আনন্দ দেয় ছোটদের, এজন্য ঈদের কেনাকাটায় তাদের আবদারেরও শেষ নেই। বাবা মারা সন্তানদের পছন্দ নিজেদের করে নেন বলে ঈদ বাজারে শিশুদের কেনাকাটা জমে ওঠে বরাবরই। আর তাই নগরের বিভিন্ন বিপণী কেন্দ্রে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। ঈদ হোক বা যে কোনো উৎসব, শিশুদের পোশাকের দোকানে থাকে সাজ রব। আসছে ঈদে তাই পরিবারের ছোট সদস্যদের মুখে হাসি ফোটাতে রাজধানীর শপিং মলগুলোই ভিড় করছেন ক্রেতারা। ঈদের বাকি আর 2 সপ্তাহ। বিপণী বিতানগুলো এখনো জমে না উঠলেও শিশুদের পোশাকের দোকানগুলোই বেড়েছে বেচা বিক্রি। শিশুরা যাতে আরাম পায় তার জন্য সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে এবার। তবে ঈদ বলে কথা, এজন্য সুতি কাপড়ের সঙ্গে জর্জেট, শিপন কাপড়ের মিশেলে তৈরি করা হয়েছে পোশাক। এতে চাকচিক্য আনতে ডলার সুতার কাজ দিয়ে আনা হয়েছে বৈচিত্র্য। বাচ্চাদের টি শার্ট আছে, তারপর হচ্ছে বাচ্চাদের ফ্রক আছে, বাচ্চাদের থ্রি পিস আছে। তো এগুলো কালেকশনগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে গরমের কালেকশন তৈরি করতেছে। কটনের উপরে একটু ভেরিয়েশন, যেগুলো একটু কাজ টাচ করা, এই ধরনের ড্রেসগুলোই বেশি চলতেছে। এবং কাস্টমারও এখন সচেতন, স্বাস্থ্যবিধি মাইনেই আপনি কেনাকাটা করতে আসে।
তবে নাম বা দাম যাই হোক, বিভিন্ন বয়সী শিশু কিশোর বাবা মায়ের হাত ধরে ঘুরে ঘুরে কিনছে ঈদের পোশাক। কেউ নিজের, কেউ বা আবার বাবা মায়ের পছন্দে। তুমি কি ঈদে কেনাকাটা করেছো? হ্যাঁ। কি কিনেছো? জুতা আর মোবাইল। গরমে সুতি পাতলা ড্রেসে ভালো লাগে। বাবা মার সঙ্গে আমি ঈদের শপিং করতে আসছি, আমার খুব ভালো লাগছে। গোলাপি রঙের ড্রেস কিনবো এবং গ্রাউন্ড কিনবো। চলমান লকডাউনে দোকান খোলার শুরুর দিকে ক্রেতার উপস্থিতি কম হলেও দোকানীদের প্রত্যাশা সামনের দিনগুলোই আরও বাড়বে বেচা বিক্রি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। হাওরের প্রধান ফসল বোরো ধান কাটার মৌসুম চলছে। মাঠের পর মাঠ জুড়ে একই কর্মকাণ্ড। এবার ফলনও ভালো হয়েছে, তবে কৃষকদের মুখে নেই হাসি। বাজারে সবই যেখানে বাড়তি, সেখানে ধানের অল্প দাম নিয়ে খরচ পোষানো যায় না, এমন দাবি চাষিদের। হাওরের ধান চাষিদের হতাশা কাটাতে আগামী 2-3 বছরের মধ্যে নতুন জাত উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। চিটু দাসের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। মহিষের গাড়িতে আটি আটি ধান যাচ্ছে কৃষকের বাড়ি। কিশোরগঞ্জের হাওরাঞ্চলে এই সময়ে সবচেয়ে পরিচিত দৃশ্য এটি। এখন প্রায় প্রতিটি বাড়ি ব্যস্ত ধান নিয়ে। মাঠের পর মাঠ জুড়ে চলা ধান কাটা অনেকটা উৎসবে পরিণত হয়েছে এখানে। শ্রমিক কিংবা আধুনিক কম্বাইন্ড হারভেস্টার যে যেভাবে পারছেন ফসল তুলছেন। হাওরের একমাত্র এই ফসল কৃষকের সারা বছরের খোরাকি, তবে খুশি নেই তারা। বলছেন সার, বীজ, শ্রমিক সহ সব খরচের তুলনায় ধানের দাম কম। কষ্ট হিসাবে তো মনে ধানের দাম পাইতেছি না। ধানের বাজার 650 টাকা, অন্ত না বেচে আমরা পারতেছি না। কীটনাশক, সার, কৃষক, শ্রমিক, লেবার খরচ দিয়া এগুলি দিয়ে কৃষি কাজ করে আর ফলন ফলায় আর তেমন একটা লাভবান হয়। এজন্য সরকারের দিকে চেয়ে আছেন দরিদ্র এসব চাষি। বলছেন উপযুক্ত দামে সরকার ধান কিনলে খেয়ে পড়ে বাঁচতে পারে উৎপাদক শ্রেণী। সরকার যদি দাম নেই তো 1000 না 1100-1200 দর করতে হবে, আমরা লাভবান চালাবো। ধানের দরটা বাড়তি থাকলে আমরা একটু জান বাঁচি আর কি। সরকারের দিকে আমরা রেডি, আমাদের কথা আর কি। পানির কারণে হাওরে ধান চাষ করা যায় খুব কম সময়ের জন্য। ধান গবেষণা ইনস্টিটিউট এজন্য স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের দ্বারপ্রান্তে। এই এলাকা উপযোগী আমরা জাত উদ্ভাবন করব, স্বল্প জীবনকালীন এবং উচ্চ ফলনশীল সেই ধরনের জাত আমরা উদ্ভাবন করছি। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আশা করি যে আমরা আগামী 2-3 বছরের মধ্যে এই এলাকার জন্য এইসব জাত আমরা অবমুক্ত করতে পারবো। এবছর কিশোরগঞ্জের হাওরে 1,02,500 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরেকটু বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ক্যান্ডিতে অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট ড্রয়ের পর সিরিজ জয়ের লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সবাই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্ট নিয়ে আলাদা কাজ করেছে বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। 2 ম্যাচ টেস্ট সিরিজের ক্যান্ডিতে প্রথম টেস্ট ড্র হয়েছে। 2 ইনিংসে 2 দল রেকর্ড সংখ্যক রান সংগ্রহ করেছে। এজন্য টেস্ট শেষে উইকেট নিয়ে হয়েছে নানান আলোচনা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সমুদ্র সৈকত সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় এখানে বিরাজ করছে শুনশান নীরবতা। জনশূন্য সৈকতে নির্জনতার সুবাদে জেগে উঠেছে প্রকৃতি। বালিয়াড়িতে ঝাঁকে ঝাঁকে বিচরণ করছে লাল কাঁকড়া, ডালপালা মেলতে শুরু করেছে সাগরলতা। সৈকতে প্রকৃতির এমন পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন পরিবেশবিদরা। আইবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের। নির্জন পরিবেশ পেয়ে সৈকতে সাগরলতা জন্মেছে। ঝাঁকে ঝাঁকে ফিরতে শুরু করেছে লাল কাঁকড়া। সৈকতের বালিয়াড়ি ও কিনারায় দেখা মিলছে সামুদ্রিক কাছিমের। করোনার সংক্রমণ রোধে গেল 1 এপ্রিল থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ অবস্থায় জনশূন্য সৈকতে নির্জনতার সুবাদে জেগে উঠেছে প্রকৃতি। সমুদ্র সৈকতে জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী ও পর্যটন সংশ্লিষ্টরা। লাল কাঁকড়া, সাগরলতা, কচ্ছপ বিচরণ করছে। এসব জীববৈচিত্র্য বিচরণ এলাকায় আমাদের এক্সক্লুসিভ জোন করে রাখতে হবে, যেখানে কোনোভাবে
পর্যটক সহ কোনো মানুষ চলাচল করতে পারবে না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসনের কাছে দাবি জানাবো এই পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা রাখার জন্য লকডাউন থাকাকালীন সময়ে যে পরিবেশ আমরা ফিরে পেয়েছি তা সুরক্ষা করার জন্য। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও এর সৌন্দর্য বৃদ্ধির জন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। ৬-৭ স্কোয়ার কিলোমিটার এইসব জায়গার মধ্যে একটা সবুজায়ন, আর সমুদ্রের সৈকতে কিছু কিছু জায়গায় কাঁকড়া, সাগরলতা এবং কচ্ছপ, এগুলার জন্য নির্দিষ্ট কিছু জায়গার আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। এর আগে করোনার সংক্রমণ রোধে গেল বছরের 18 মার্চ থেকে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে প্রশাসন। এরপর 17 আগস্ট স্বাস্থ্যবিধি সহ নানা শর্ত আরোপ করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করছি সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।